প্রথমত নবদান বই সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথমত আমাদের জানার দরকার নবদান বইটা কত প্রকার। আসলে নবদান বই আমরা 4 প্রকারে প্রস্তুত করে থাকি। একটা হচ্ছে 1 ঘর নবদান বই, 2 ঘর নবদান বই, 3 ঘর নবদান বই, আরেকটা কখনো নয়, এটা হচ্ছে আরেকটা খুচরা নবদান বই। কোনো 4 ঘর নবদান বই নয়, এটা হচ্ছে খুচরা নবদান বই, যেটা তোমাদের এসএসসি তে এখন মনে হয় লাগবে না। তোমাদের হচ্ছে ইন্টারমিডিয়েট উঠবা তখন খুচরা নবদান নিয়ে আমরা আলোচনা করব। আর যেহেতু আমরা এখন নবম এবং দশম শ্রেণী কিছু আলোচনা করছি, সেক্ষেত্রে 3 ঘর নবদান বই পর্যন্ত আমি এখন বোঝাবো তোমাদের। প্রথমত নবদান বইতে কোনগুলো অন্তর্ভুক্ত হয়, কোনগুলো অন্তর্ভুক্ত হয় না, আগে এটা সম্পর্কে জানতে হবে। প্রথমত ভালোভাবে শুনে নাও যে নবদান বইতে কোনগুলো অন্তর্ভুক্ত হয় না। নগদান বই যদি অন্তর্ভুক্ত করতে হয় অবশ্যই লেনদেন হতে হবে এবং তার প্রত্যেকেই নগদ লেনদেনই সংগঠিত হতে হবে। আর হবে না কোনগুলো, সেটা হচ্ছে তোমাদের মনে করো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না যেটাতে কোনো বাকিতে লেনদেন যদি থাকে। বাকিতে কোনো লেনদেন থাকলে সেটা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। আরেকটা জিনিস আছে কোনো সম্পদের অবচয়। কোনো সম্পদের অবচয়, যেমন মনে করো আসবাবপত্রের অবচয়, যন্ত্রপাতির অবচয়, এই ধরনের কোনো অবচয় নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। আর একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে দেখবা আছে, একটা আগে অঙ্কেরতেও বলেছিলাম যে যেটা হচ্ছে কারবারি বাট্টার কথা, কারবারি বাট্টা কোনো বইতে অন্তর্ভুক্ত হয় না, অর্থাৎ নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। আর নগদান বইতে শুধুমাত্র নগদ লেনদেনই অন্তর্ভুক্ত হবে এবং অবশ্যই তার জন্য নগদ পক্ষ থাকা লাগবে। এটা হচ্ছে 1 ঘর নগদান বইতে অন্তর্ভুক্ত করতে হবে। আর যখন হচ্ছে আমরা 2 ঘর নগদান বই প্রস্তুত করব, 2 ঘর নগদান বইয়ের জন্য অবশ্যই ব্যাংক লেনদেনটা থাকা লাগবে। বাকিতে কোনো লেনদেন কিন্তু 1 ঘর নগদান বইতে যাবে না। আর 2 ঘর নগদানের ক্ষেত্রে অবশ্যই ব্যাংক লেনদেন থাকা লাগবে। আর যখন আমরা 3 ঘর নগদান বই প্রস্তুত করবো তখন আমরা অঙ্ক থেকে তোমাদের বুঝাই দেবো। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। আরেকটা জিনিস হচ্ছে নগদান বইতে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে কন্টা এন্ট্রি আসে। 2 ঘর এবং 3 ঘর নগদানের ক্ষেত্রে কন্টা এন্ট্রি হয়। আচ্ছা, কন্টা শব্দের অর্থ হচ্ছে বিপরীত দাখিলা। ঠিক আছে, কন্টা শব্দের অর্থ হচ্ছে বিপরীত দাখিলা। যখন অঙ্ক তোমাদের সমাধান করে দেখাবো অবশ্যই তোমাদের বোঝাই দেবো যে কিভাবে এই দাখিলাটা বা কন্টা সমাধান আনা হয়। আর কন্টা যা হবে যাবে দেখে তার বিপরীত দিকে বসে, আমি অবশ্যই অঙ্কের মাধ্যমে তোমাদের দেখাই দেবো। আমি এখন তোমাদেরকে প্রথমত বোঝানোর মতো যেটা বলছি সেটা হচ্ছে নগদান বইতে দুটা পক্ষ থাকে, একটা হচ্ছে ডেবিট পক্ষ আর একটা হচ্ছে ক্রেডিট পক্ষ। এর জন্য আলাদা আলাদা ঘরে কাটতে হবে। আর তোমাদের হচ্ছে বোর্ড বইটা যদি তোমাদের সামনে থাকে, অবশ্যই আমি প্রত্যেক ভিডিওতে বলেছি তোমাদের বোর্ড বই থেকে অবশ্যই অঙ্ক করবা। এখান থেকে বেশিরভাগ অঙ্ক তোমাদের বোর্ডে আসে, বোর্ড এক্সামগুলোতে আসবে। আর সাহায্যের জন্য যতগুলো শিট বা যেটা বলতে চাও সেটা তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু বোর্ড বইটাই সবচেয়ে ম্যাক্সিমাম বোর্ড বইয়ের উদাহরণ এবং হচ্ছে যে কাজগুলো দেওয়া থাকে সে কাজ এবং মূল অঙ্কগুলো এটাই ফলো করবা। আমি তোমাদেরকে বোর্ড বইয়ের 107 নম্বর পৃষ্ঠার একটা কাজ দেওয়া আছে 1 ঘর নগদানের জন্য। 107 পৃষ্ঠা, সবাই বইটা সামনে রাখো এবং হচ্ছে 107 পৃষ্ঠা বইটা খুলে ফেলো সবাই। আমরা প্রথম 1 ঘর নগদান বইয়ের কাজ করব। সেই কাজটা হচ্ছে আবু তালেবের একটা কাজ। সবাই বইটা অবশ্যই মনে করো তোমরা খোলা রাখাই লাগবে সামনে, যেহেতু আমি অঙ্ক ওখান থেকে সমাধান করছে। আর তোমাদের এখন আমি 1 ঘর নগদান বইয়ের একটা ঘর টেনে শেখাবো যে কিভাবে ঘর টানতে হয়। দেখো, 1 ঘর নগদান অঙ্কের 1 ঘর নগদানের জন্য আমাদের ঘরটা টানবো, সেটা হচ্ছে 2টা টাকার ঘর, নিচে একটা ঘর। অবশ্যই খাতাটা যদি তোমরা সরাসরি আঁকাতে না পারো খাতাটা বাঁকা করে নিলেও হবে অঙ্কটা। এখন আমরা দেখো এই যে ঘরটা আনেছে এর ঠিক একটা মাঝখান নির্ধারণ করতে হবে। যে মাঝখানটা আমরা স্কেল ধরে মাঝখানটা নির্ধারণ করে নিলাম, এটা হচ্ছে আমাদের মাঝখান। এখন দেখো 2টা পক্ষ হয়ে গেছে, 2টা পক্ষের একটা নাম দিবা, একটা হচ্ছে ডেবিট আর একটা পক্ষের নাম হবে ক্রেডিট। এটা হচ্ছে আমাদের 2টা পক্ষ। দেখো একটা হচ্ছে ডেবিট পক্ষ আর একটা ক্রেডিট পক্ষ। এখন দেখো ডেবিট পক্ষের জন্য একটা টাকা ঘর, যেহেতু আমরা 1 ঘর নগদান অঙ্ক তৈরি করছি তাহলে একটা টাকার ঘর, এর সাথে একটা হবে খতিয়ান পৃষ্ঠা আর একটা হবে ভাউচার নং বা রসিদ নম্বর, আর এই পাশে একটা তারিখের ঘর। দেখো তো একটা পক্ষের জন্য প্রথমত যে ঘরটা টানলাম সেটা হচ্ছে তারিখ, এটা হচ্ছে বিবরণ, এটা হচ্ছে ভাউচার নং, এটা হচ্ছে খতিয়ান,
পৃষ্ঠা, এটা হচ্ছে টাকা। ভালো করে লক্ষ্য করে দেখো, তারিখ, বিবরণ, ভাষার নাম, খতিয়ান, পৃষ্ঠা, টাকা। ঠিক এই পাশে একটা তারিখের ঘর লাগবে, তারিখ, যেহেতু দুইটা পক্ষ দুই ধরনের জন্য ঘর লাগবে, তারিখ। এই পাশে একটা টাকার ঘর, আর দুইটা আমাদের সেই, একটা হচ্ছে ভাষার নাম, এটা হচ্ছে খতিয়ান, পৃষ্ঠা, আর এটা হচ্ছে তারিখ, টাকা, সরি। এখন কথা হচ্ছে, আর এটা হচ্ছে বিবরণ। একটা জিনিস আমি বলি, যেটা হচ্ছে তোমাদের জন্য লিখেছি তারিখ, বিবরণ, ভাষার নাম, খতিয়ান, পৃষ্ঠা, টাকা। এখন এখানেও ভাষার নাম নয়, এটা আমরা আগে কিন্তু ব্যবহার করতাম, এটা রসিদ নাম্বার, এটা আছে ভাষার নাম্বার। কিন্তু এখন তোমাদের নতুন যে একটা বই আসছে, বোর্ড বইতে দেখবো খেয়াল করে সবাই, সেটা হচ্ছে এটাও ভাষার নাম্বার, এটার জন্য ভাষার নাম্বারই লিখতে হবে। আর এটা হচ্ছে ডেবিট পক্ষ, এটা ক্রেডিট পক্ষ। এখন কথা হচ্ছে, আমরা যেহেতু এক নম্বর একটা এক ঘর নগদানের সমাধান আনবো, বলছিলাম সবাইকে বোর্ড বইটা হাতে রাখতে। বোর্ড বই দেখো সবাই 107 নম্বর পৃষ্ঠার নিচে একটা দেখো আবু তালিবের একটা কাজ দেয়া আছে। আমরা এই কাজটার এখন সমাধান এখানে আনবো। সবাই খেয়াল করে দেখো, বলছে আবু তালেব সরকার নগদ 2,20,000 টাকা নিয়ে 2019 সালের পহেলা জুন তালেব এন্টারপ্রাইজ নামে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে ব্যবসায় লেনদেন সমূহ। এখন কথা হচ্ছে, যেহেতু আমরা প্রথমত 1 তারিখে নগদানের ক্ষেত্রে খেলা বা নগদান বইতে 1 তারিখে যে টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হয় সেটাকে অবশ্যই ডেবিট সাইডে ব্যালেন্স বিডি বলে লিখতে হয়। কেননা নগদান অঙ্কের একটা কথা আছে, নগদান বই সবসময় ডেবিট সাইড বা ডেবিট পক্ষকে শনাক্ত করে। অর্থাৎ নগদ লেনদেন সবসময় ডেবিট পক্ষে, নগদান হিসাব সবসময় আছে ডেবিট পক্ষে শনাক্ত করে। তাহলে হচ্ছে আমরা প্রথমত 2019 জুন 1 ব্যালেন্স B/D। খেয়াল করে দেখো, 1 তারিখে যে টাকা নিয়ে নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করবে সেটাকে অবশ্যই ব্যালেন্স বিডি বলে লিখবো। এবং 20,000 টাকা নিয়ে আসছে, তাহলে 20,000 টাকা টাকার ঘরে বসাই দিলাম। দেখো সবাই বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আবারও 1 তারিখে দেখো, 1 তারিখের লেনদেন, একই তারিখে একের অধিক লেনদেন সংগঠিত হতে পারে, এটা ব্যবসার নিয়ম। যেমন আজকে একটা জিনিস বিক্রয় করলো, মনে করো একটা ছোট দোকানদার 1 কেজি চাল বিক্রয় করলো, আর ঠিক 1 ঘন্টা 2 ঘন্টা পর আর 5 কেজি বিক্রয় করতে পারে। তাই 1 তারিখে অনেকগুলো লেনদেন হতে পারে। যেমন হচ্ছে আরেকটা 1 তারিখে বলছে আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। একটা নগদান অঙ্কে খুব সহজ একটা কথা বলে রাখি, যে কুষ্টিয়ার ভাষায় যেহেতু বলা হয়, আমি একদম কুষ্টিয়ার ভাষা দিয়ে তোমাদের বলে, যদি নগদ টাকা ব্যবসায় আসে তাহলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। নগদ টাকা ব্যবসায় আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। নগদান অঙ্কের জন্য একটা সূত্রই যথেষ্ট, একটা কথা মনে রাখবা, তাহলে নগদান পুরো অঙ্ক কমপ্লিট করো। তুমি একটা মনে মনে চিন্তা করবে, আমি একটা ব্যবসা হিসাব করছি, ব্যবসায় নগদ টাকা আসছে না চলে যাচ্ছে, আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। এটা হচ্ছে নগদান, আছে খুব সহজ একটা উপায়। আচ্ছা, এখন একটা খেয়াল করে দেখো, যে আসবাবপত্র ক্রয় করছে, অবশ্যই ব্যবসায় নগদ টাকা চলে যাচ্ছে, তার মানে এটা অবশ্যই ক্রেডিট সাইডে বসবে। ক্রেডিট সাইডের পক্ষে আমরা 2019 জুন 1 তারিখ বলছে। এক্ষেত্রেও আমি আগে বলেছিলাম যে পুরো বইয়ের জাবেদায় হচ্ছে মা বলা হয়, আর আমরা যদি জাবেদাটাই পারি প্রত্যেকটা অঙ্কই পারবো। ঠিক এই ক্ষেত্রে দেখো 1 তারিখের জাবেদা বলছে আসবাবপত্র ক্রয় 5,000 টাকা, তাহলে এই ক্ষেত্রে জাবেদা আসে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আমরা নগদান হিসাব তৈরি করছি, তাহলে অবশ্যই বিপরীত খাতের নাম লিখতে হবে। নগদান যেহেতু তৈরি করছে, তাহলে বিপরীত খাতের নাম থাকছে আসবাবপত্র, তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি আসবাবপত্র। আসবাবপত্র 5,000 টাকা। এরপরে লক্ষ্য করো 3 তারিখ, জুন 3 তারিখে বলছে পণ্য বাকিতে ক্রয়। নগদান বইতে বাকির কোনো লেনদেন অন্তর্ভুক্ত হবে না। এমসিকিউ কিন্তু আসতে পারে যে কোনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না, সেটা হচ্ছে বাকিতে কোনো লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না, তার মানে এটা নগদান বইতে যাবে না। আচ্ছা, এবার হচ্ছে আমরা পরে 4 তারিখে চলে আসি। 4 তারিখে বলছে যে আজাদের নিকট নগদে বিক্রয় 6,000 টাকা। আজাদের নাম আছে কিন্তু পাশাপাশি একটা শব্দ দেওয়া আছে যে নগদে বিক্রয়, তার মানে এটা অবশ্যই নগদ লেনদেন।
আর যেহেতু আমি আজাদের নিকট নগদে বিক্রয় করছি, নিশ্চয়ই আমি নগদ টাকা প্রাপ্তি হচ্ছে, তাহলে ব্যবসায় কি বললাম যে টাকা প্রাপ্তি হইলে ডেবিট, চলে গেলে ক্রেডিট, তাহলে প্রাপ্ত হচ্ছে তার মানে অবশ্যই ডেবিট সাইডে বসাতে হবে। তাহলে আমরা জুন 4 তারিখ, আচ্ছা নগদে বিক্রয় করছে, এক্ষেত্রে যাবে আসছে কি, আমরা বাকিতে হোক, নগদে হোক, চেকে হোক, ধারে হোক, বলেছিলাম বিক্রয় সবসময় ক্রেডিট, আর নগদ টাকা পাচ্ছে যেহেতু নগদান ডেবিট। আমরা নগদান অঙ্ক তৈরি করছি, নগদ কথা লেখা যাচ্ছে না, তার বিপরীত খাতের নাম লিখতে হবে, আর বিপরীত নাম আসছে বিক্রয় হিসাব। তাহলে আমরা এখানে লিখবো বিক্রয় হিসাব ৬,০০০ টাকা। আচ্ছা এরপরে খেয়াল করো, সেটা হচ্ছে 7 তারিখ। 7 তারিখে বলছে নগদে ক্রয় 4,০০০ টাকা। আচ্ছা নগদে ক্রয় করছে, তাহলে অবশ্যই আমার টাকা চলে যাচ্ছে, আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট, সূত্র একটাই। তাহলে আমরা চলে যাচ্ছি যেহেতু, তাহলে ক্রেডিট সাইডে অবশ্যই দেবো। তাহলে হচ্ছে জুন 7, বলছে কি যে নগদে ক্রয়, তাহলে এখানে যাবে তো আসে যে ক্রয় হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট, আমরা নগদান বিপরীত খাতের নাম ক্রয় হিসাব লিখবো। তাহলে এখানে লিখবো ক্রয় হিসাব। আচ্ছা ক্রয় হিসাব করছে কত টাকা, 4,০০০ টাকা, তাহলে আমরা 4,০০০ টাকা বসে দিলাম। আচ্ছা এইবার তোমরা লক্ষ্য করো 9 তারিখে, দেখো আমরা 7 তারিখ করলাম, এবার 9 তারিখে বলছে পাওনাদারকে পরিশোধ 3,০০০ টাকা, এটাও পরিশোধ করছে, তার মানে অবশ্যই প্রদান করছে, আর প্রদান করলে কিন্তু ক্রেডিট সাইডে আসবে। তাহলে ক্রেডিট সাইডে দেখো 9 তারিখে, তাহলে আমরা জুন 9, বলছে পাওনাদারকে পরিশোধ, অবশ্যই নগদ টাকা পরিশোধ করছে, যেহেতু চেকের কথা নাই, তাহলে পাওনাদার কমে যাচ্ছে, তাহলে পাওনাদার ডেবিট আর নগদান ক্রেডিট, আমরা নগদের বিপরীত নাম পাইলাম পাওনাদার, তাহলে আমরা লিখবো পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব। আর পাওনাদারকে পরিশোধ করছি আমরা 3,০০০ টাকা। এরপরে আছে 9 তারিখের পরে আছে 11 তারিখ। 11 তারিখে বলছে বিজ্ঞাপন বাবদ ব্যয় 2,০০০ টাকা, অবশ্যই এটাও ব্যয় করছি, মানে কি প্রদান করা লাগছে, আর প্রদান করলে অবশ্যই ক্রেডিট সাইডে আসবে। তাহলে এটা জুন 11 তারিখে বলছে বিজ্ঞাপন বাবদ ব্যয়, তাহলে যাবে আসে বিজ্ঞাপন হচ্ছে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, ওই যে বইয়ের আমরা 27 নম্বর পৃষ্ঠায় পড়েছিলাম, সেটা হচ্ছে বিজ্ঞাপন ব্যয়, তাহলে ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, আর বিজ্ঞাপনের জন্য অবশ্যই নগদ টাকা প্রদান করা লাগছে, তাহলে নগদান ক্রেডিট, আমরা নগদান অঙ্ক তৈরি করছি, বিপরীত খাতের নাম থাকছে বিজ্ঞাপন, তাহলে আমরা অবশ্যই লিখবো বিজ্ঞাপন হিসাব। আর এই বিজ্ঞাপনের জন্য ব্যয় করা হয়েছে মোট 2,০০০ টাকা, তাহলে আমরা অবশ্যই 2,০০০ টাকা লিখবো। আচ্ছা এবার 11 তারিখের পরে দেখো 16 তারিখ, বলছে মনিহারি দ্রব্যাদি ক্রয়। মনিহারি বলতে কি, খাতা কলম পেন্সিল পেন, এগুলোই তো মনিহারি, আর এগুলো ক্রয় করছি, আর এটার জন্য আমার অবশ্যই ব্যয় করা হচ্ছে, আর ব্যয় করছে মানে কি ক্রেডিট সাইডে চলে আসছে, প্রদান করছে যেহেতু, তাহলে আমরা অবশ্যই এটাও ক্রেডিট সাইডে লিখবো। তাহলে জুন 16 তারিখে বলছে মনিহারি দ্রব্য ক্রয়, তাহলে মনিহারি হিসাব ডেবিট, কারণ এখানে ক্রয় হিসাব ডেবিট করা যাবে না, আমি যে আগে একটা বলছিলাম যে মনিহারি এবং কোনো সম্পদের ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব আসবে না, মনিহারি এবং সম্পদের নাম আসতে হবে, তাহলে মনিহারি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তাহলে আমরা লিখবো কি যে মনিহারি হিসাব, মনিহারি হিসাব, আর এই মনিহারিটা প্রদান করছে 500 টাকার, ক্রয় করছে 500 টাকা। এরপরে আছে 26 তারিখ, দেখো বলছে কমিশন প্রাপ্তি, টাকা আসলেই ডেবিট, তাহলে প্রাপ্তি যেহেতু হয়েছে তার মানে কি ডেবিট সাইডে আসবে, তাহলে অবশ্যই আমরা আগে তারিখটা ঠিক করে দিলাম যে জুন 26। কমিশন প্রাপ্তি, তার মানে অবশ্যই নগদ টাকা পাইছে, তাহলে নগদান হিসাব ডেবিট আর কমিশন প্রাপ্তি ক্রেডিট, তাহলে কমিশনের বিপরীত নাম আসছে কি নগদান, আর নগদান আমরা অঙ্ক তৈরি করছি, নগদান অঙ্ক তো লেখা যাবে না, তাহলে নগদানের বিপরীত থাকছে কমিশন প্রাপ্তি, তাহলে আমরা অবশ্যই লিখবো কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি হিসাব। আর এই কমিশন প্রাপ্তি হচ্ছে 1,০০০ টাকা, 1,০০০ টাকা। এরপরে আছে লাস্ট যে তারিখ, সেটা হচ্ছে 28 তারিখ, বলছে বিক্রয় 7,০০০ টাকা, এখানে চেকের কথাও নাই, বাকির কথাও নাই, তার মানে ধরে নিতে হবে এটা অবশ্যই নগদে বিক্রয় করছে, তাহলে বিক্রয় করলে একটা টাকা প্রাপ্তি হয়, আর প্রাপ্তি অবশ্যই ডেবিট সাইডে আসবে, তাহলে জুন
28। আর এখানে জাবেদা আসছে যে বিক্রয় করছে যেহেতু নগদে, নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, নগদান অঙ্ক তৈরি করছে লেখা যাবে না, তাহলে বিক্রয় লিখতে হবে। তাহলে আমরা লিখবো বিক্রয় হিসাব 7000 টাকা। এই টাকার ঘরে 7000। আর দেখো কোনো তারিখের লেনদেন নাই, কিন্তু এই নগদান অঙ্কের সাথে একটা জিনিসের মিল আছে, সেই জিনিসটা হচ্ছে খতিয়ান। খতিয়ানের যেটা হচ্ছে আমরা টিসক বলি, টিসক এবং নগদান অঙ্কের সমন্বয়ে নগদান টিসক এবং হচ্ছে আমাদের যে খতিয়ান আর হচ্ছে জাবেদার সমন্বয়ে নগদান বই প্রস্তুত করা হয়। আমরা সেই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি, যেহেতু আমি বললাম যে টিসকের সাথে মিল আছে, দেখো টিসকের সাথে সম্পূর্ণ ঘরের মিল আছে, কিন্তু এটা নামে এক ঘরের নগদান বই। আমরা এই ক্ষেত্রে এখন দেখো যে টিসকের সাথে যদি মিল আছে, যেহেতু তাহলে আমাদের অবশ্যই ব্যালেন্স বের করা লাগবে। আর যদি ব্যালেন্স বের করতে হয় তাহলে দেখো যে টাকার ঘর আমরা স্কেল ধরে কোনো সময় যেন এলোমেলো, যেখানে কম আছে এখানে বেশি আছে সাথে দাগ দেবো এমনটা নয়, উপরে একটা এন্ট্রি যাবে নিচে একটা এন্ট্রি যাবে, এমনটা জায়গা ফাঁকা রেখে দুই ঘরেই সমান্তরাল, যেহেতু এখানে একটা টানাম ঠিক এই পাশেও একটা সমান্তরাল, স্কেল ধরে কোনো সময় যেন এটা আগে এটা পরে এইভাবে দেবা না, একদম সমান করে দুইটা জন্য একটা টাকার ঘর টানবো। এরপর দেখো আমরা যোগ করে দেখি, দেখো তো এই পাশের টাকা বেশি আছে না এই পাশের টাকা বেশি আছে, অবশ্যই এই পাশের টাকা বেশি আছে। 20 আছে 26, 27, 27 আছে 34,000 টাকা। তাহলে আমরা হচ্ছে এই 34,000 টাকা বেশি টাকা যোগ করার নিয়মটা দেখো, বেশি টাকা দুই পাশে লিখতে হবে। তাহলে 34,000 টাকা বেশি, তাহলে আমরা বেশি টাকাটা দুই পাশে লিখলাম, লিখে ক্লোজ করে দিলাম। খুব সহজ একটা বুদ্ধি, দেখো বেশি টাকা যেই পাশে হবে অবশ্যই সেই টাকাটা দুই পাশে লিখে ক্লোজ করে দিলাম। এবার এই পাশের টাকা দেখো কয় টাকা আছে, এখানে যোগ করলে হয় 5 আর 4 9, 9 আর 3 আছে 12, 12 আর 2 14,500 টাকা। তাহলে এখন আমরা দেখি 34,000 থেকে 14,500 টাকা বিয়োগ করো। তাহলে এবার দেখা যাচ্ছে এটার সাথে যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে 19,500 টাকা। এই 19,500 টাকা কোন দিকে লিখতে হবে, আমার যেহেতু কম আছে কোন সাইডে, ক্রেডিট সাইডে, তাই ক্রেডিট সাইডে উপরে লিখতে হবে। দেখো 19,500 টাকা, এপাশে কম আছে, অর্থাৎ যেই সাইডে কম থাকবে না কেন সেটা ডেবিট সাইডে হতে পারে, যে সাইডে কম থাকবে ঠিক তার উপর সাইডে লিখবা 19,500 টাকা। আর ডেবিট সাইডে বেশি আছে তাহলে ডেবিট সাইডে নিচে লিখবা 19,500 টাকা। আগে টাকাটা কোথায় লিখতে হবে এটা নির্ধারণ করে নিবা। সর্বপ্রথম ধাপ হচ্ছে যে টাকাটা আমরা কোথায় লিখবো, ডেবিট সাইডে লিখবো না ক্রেডিট সাইডে লিখবো। আমরা দেখছি ডেবিট সাইডে বেশি আছে ক্রেডিট সাইডে কম আছে, তাহলে ক্রেডিট সাইডের উপরে আর ডেবিট সাইডে বেশি আছে সেই ক্ষেত্রে নিচে। এখন লিখতে হবে কি, লিখতে হবে দেখো যেটা হচ্ছে উপরে থাকবে সেটা হচ্ছে চলতি মাসের শেষ তারিখ, যেটা উপরে থাকবে, অর্থাৎ এই 19,000 টাকা ক্রেডিট সাইডে উপরে আছে এর চলতি মাসের শেষ তারিখ, তাহলে শেষ তারিখ 30 অথবা 31। তাহলে আমরা এই ক্ষেত্রে চলতি মাসের শেষ তারিখ তাহলে জুন 30 ব্যালেন্স C/D। দেখো যেটা আমরা উপরে লিখবো, যেটা উপরে থাকবে সেটা হচ্ছে অবশ্যই ব্যালেন্স CD বলে, ঠিক এই 19,500 টাকা সোজা, কোনো সময় যেন 34,000 টাকা সোজা না হয়ে যায়, সোজা হবে ঠিক 19,500 টাকা সোজা। আর যেটা নিচে আছে সেটাকে লিখতে হবে ব্যালেন্স B/D। এই যে ব্যালেন্স BD এটা কিন্তু এই পাশেও হতে পারে, নগদান অঙ্কের ক্ষেত্রে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড দুই সাইডে হতে পারে। আর যেটা BD লিখবো সেটা হচ্ছে পরবর্তী মাসের 1 তারিখ, তাহলে জুনের পরে আছে জুলাই, তাহলে জুলাই 1 তারিখ। তাহলে লিখবো কি ব্যালেন্স BD লিখতে হবে পরবর্তী মাসের 1 তারিখ, ব্যালেন্স BD বলে ঠিক ওই 19,500 টাকা সোজা। আর যখন সে উপরে থাকবে যেটা সেটা হচ্ছে চলতি মাসের শেষ তারিখ, ব্যালেন্স CD বলে উপর সাইডে যেটা ঠিক 19,500 টাকা সোজা। বিয়োগ করলে সোজা, কোনো সময় যেন এই যে 34,000 টাকা সোজা না হয়ে যায়, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। এটা হচ্ছে আমাদের এক ঘরের নগদান বইয়ের সমাপ্ত।